নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং তার আগে বলি মতামত সন্ধ্যেবেলায় 6:30 7:30টার মধ্যে আপলোড করা হচ্ছে, আর সকালবেলায় পলিটিক্স ঠিক 8টার সময়, সোম থেকে শনি, রবিবার কিন্তু নয়। তো আমাদের অনুষ্ঠান দেখুন, বাংলা বাজারের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতামতের শীর্ষক ফাঁসির দড়ি, জল্লাদ রেডি, 4 ঘন্টা আগে ফাঁসি রদ, মুক্তি মানুষ খেকো কলির। ডিসেম্বরের মাঝখান, উত্তর ভারতে প্রবল ঠান্ডা, আর তার মধ্যে হাড় হিম করা খবর বের হলো প্রায় সব পত্রিকায়, ন্যাশনাল এবং রিজিওনাল। নয়ডা সেক্টর 31-এর D5 বাড়ির সামনে নালা থেকে বেশ কিছু শিশুর দেহের কাটা ছেঁড়া অংশ পাওয়া গেল। এই প্রাথমিক খবর যখন ছাপা হচ্ছে, তখনই একটা পত্রিকাতে ছাপা হলো এক সম্ভাব্য মানুষ খেকো ক্যানিবল অপরাধীর গল্প। খুব বিরাট কোনো পলিটিক্যাল স্টোরি ছিল না, বড় কোনো ইনসিডেন্ট ছিল না। সংবাদ মাধ্যমের ভাষায় মরার সময় কাজেই এই খবর গুরুত্ব পেল, আর ওই সঙ্গে ওই সম্ভাব্য এক মানুষ খেকোর গল্প, ক্যানিবালিজমের গল্প ছড়িয়ে পড়ল সমস্ত কাগজে। 29 ডিসেম্বর ওই D5 বাড়ির মালিক ব্যবসায়ী মনিন্দর সিং পান্দে আর তার বাড়িতে ডোমেস্টিক হেল্প সুরিন্দর কোহলি, এই দুজনকে গ্রেপ্তার করা হলো। খবরের কাগজে 1 থেকে 5 পাতায় ইতিহাস, আগের ইতিহাস, মানুষ খেকোরা, ইদি আমিন থেকে বহু নাম, বহু এমন অপরাধের গল্প বেরিয়ে এলো। মানে এটা যে এক ক্যানিবালিজম তার মামলা, এটা ঠিক হয়ে গেল, এটা নির্ধারণ করে দিয়েছিল সংবাদ মাধ্যম। এরপরেই পুলিশ সূত্রে জানা গেল যে ওই সুরিন্দর কোহলি স্বীকার করে নিয়েছে যে সে কিভাবে অনাথ গরিব বাচ্চা মেয়েদের কাজের, খাবারের, মিষ্টির লোভ দেখিয়ে ডেকে আনতো, তারপর কিভাবে তাকে দম বন্ধ করে মারতো, তারপর কিভাবে তাকে টুকরো টুকরো করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঘেন্নায় শিউরে উঠছেন তো? এর থেকে ঢের বেশি পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছাপা হচ্ছিল তখন। কলির চোখে মুখে নাকি সেই মানুষ খেকোর ছাপ রয়েছে, ক্যানিবালিজমের ছাপ রয়েছে, তার চোখ নাকি সেটা বলে দিচ্ছে। সাইকিয়াট্রিস্টরা এই সমস্ত কথা বলতে শুরু করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তার অতীত নাকি এক ভয়ঙ্কর রহস্যে ভরা। এসব ছিল রোজকার ছাপা খবর, রোজ 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 চলতে থাকলো। হ্যাঁ, এলেবেলে পত্রিকা নয়, জাতীয়, হিন্দি আর ইংরেজি প্রত্যেকটা দৈনিক সংবাদপত্র, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবকটা আঞ্চলিক সংবাদপত্রে ছাপা হয়েছে এই খবর। আমাদের বাংলাতেও যে কাগজ না পড়লে পিছিয়ে পড়তে হয়, সেখানেও একেবারে আঁখো দেখা হাল। অধুনা দেখলে চিনতেই পারবেন না সেই তখন মিডিয়াম ড্রেস পরা অ্যাঙ্কার, মানে মিডিয়াম সাইজের ড্রেস পরা অ্যাঙ্কার দল টিভির পর্দায় ব্রেকিং স্টোরি দিয়েই যাচ্ছেন মানুষ খেকো কলি আর তার মালিক মনিন্দর সিং পান্দের কথা, তাদের ক্যানিবালিজমের এভরি ডিটেইল। তো মানুষের চাপ বাড়ল। জানা গেল যে ওই এলাকাতে 19 জন এরকম বাচ্চা মেয়ে গায়েব হয়েছে, শিশু গায়েব হয়েছে। 13 জনের নাম, আলাদা আলাদা বডি পার্টস পাওয়া গেল। তাদের সম্ভাব্য বাবা মায়ের কান্না, তারপরে এই ক্যানিবালদের বিরুদ্ধে ওই পথ শিশুদের জাস্টিসের জন্য মিছিল, মোমবাতি ইত্যাদি যা যা হবার, সবকিছু হবার পরে স্বাভাবিকভাবেই মামলা চলে গেল সিবিআই এর হাতে। 19 জন মিসিং, কিন্তু 16 জন শিশুর হত্যা নিয়ে তদন্ত শুরু করলো সিবিআই। বেশি সময় নিল না, চার্জশিট দেওয়া হয়ে গেল। আর 2009-এ এলাহাবাদ হাইকোর্ট ওই 13 জনের, ওই 16 জনের মধ্যে 3 জন আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল ওই মামলা চলাকালীন। 13 জনের মধ্যে 13টা মামলা, তার মধ্যে ওই প্রথম 14 বছরের এক বালিকাকে XYZ নাম দিয়ে তার হত্যা এবং তার ওই ক্যানিবালিজমের অভিযোগে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অপরাধের জন্য ফাঁসির সাজা ঘোষণা করলো। বাড়ির মালিক নাকি কিছুই জানতো না, তাই সে ওই মামলা থেকে ছাড়া পেল। যদিও আরো 12টা হত্যার মামলা ঝুলছে, তিনিও জেলে রইলেন। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে কি হয় তাই ঘটনা বলে দেয়। অত্যন্ত অন্যায়ভাবে, বেআইনিভাবেই
সুরিন্দর কোলিকে একটা কনফাইনমেন্ট সেলে রাখা হয়েছিল। কনফাইনমেন্ট সেল হচ্ছে কি একটা এমন একটা সেল যেখানে আপনি কাউকে দেখতে পাবেন না, একলা থাকতে হবে। কনফাইনমেন্ট সেলে ফাঁসির আসামিকে রাখা হয়। এখানে বিচার চলাকালীন তাকে 3 বছর রাখা হয়েছিল, যেখানে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো অপরাধীকে এখানে 3 মাসের বেশি রাখাই যায় না। আদালতের অনুমতি নেবার পর সেখানে বসে তাকে 3 বছর কাটাতে হয়েছে। মজার কথা হলো সেখানে বসে সুরিন্দর কোলি আইন নিয়ে পড়াশুনো করতে শুরু করলো। কোন কোন ধারা অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া যায় না সেসব বার করে আদালতে বলতে শুরু করলো, কিন্তু ফাঁসির আদেশ বহাল থাকলো। সুপ্রিম কোর্টেও, এমনকি রাজ্যপালের কাছে ক্ষমা ভিক্ষা খারিজ হলো 2013-তে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা খারিজ হয়ে গেল 2014-তে, এবং শেষ আশা একটা ছিল সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন, সেটাও ওই 2014-তে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মানে ফাঁসির দড়ি থেকে সামান্য দূরে সুরিন্দর কোলি তখন কেবল দিনের অপেক্ষা, দিনের ঘোষণার অপেক্ষা করছে, অমুক তারিখে তোমার ফাঁসি হবে, সেদিন ফাঁসি হবে। ঠিক এই সময় সুরিন্দর কোলির অনুরোধে মামলাটা হাতে নিলেন মুম্বাইয়ে প্র্যাকটিস করা একজন সিনিয়র অ্যাডভোকেট যুগ চৌধুরী। তাকে সাহায্য করেছিলেন পায়সী রায় এবং সিদ্ধার্থ নামের 2 জন অ্যাডভোকেট। আর এলাহাবাদের একজন নান সিস্টার সিবা জোসে, উনি ওই এলাহাবাদ কোর্টে প্র্যাকটিসিং লয়ার আর মূলত খ্রিস্টান বন্দী ইত্যাদিদের সাহায্য করেন। এই 4 জনের টিম যখন মাঠে নামলেন তখন সুরিন্দর কোলির ফাঁসির দিনটা কেবল ঘোষণা হয়নি, আদালতের রায় হয়েছে, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা খারিজ হয়েছে, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হয়েছে। এক দলিত হতদরিদ্র কোলি আলমোড়ার মঙ্গরু খাল থেকে নয়ডাতে এসেছিলেন কাজ করতে। বাড়িতে মা অসুস্থ, একটা মেয়ে এবং বউ এবং তার পেটে বাচ্চা। কোলি তার বউকে বলেছিল, যেভাবে হোক তোমরা বাচ্চার চেষ্টা করো, আমার কথা ভেবো না, আমি আমারটা দেখছি। কোলির বউ আবার বিয়ে করেছে, আজ তার ছেলের বয়স 19, মেয়ের বয়স 20। কোলি তার ছেলের মুখও দেখেনি। আবার সেই কাহিনীতে ফিরি। সেপ্টেম্বর 2, 2014 গাজিয়াবাদের আদালত জানিয়ে দিল 8 সেপ্টেম্বর ফাঁসি হবে। কোলিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো মিরাটে, মানে ফাঁসিটা মিরাটে হবে। আর ঠিক যাবার আগে কোলি যোগাযোগ করেছিল ওই যুগ চৌধুরীর সঙ্গে। যুগ চৌধুরী যোগাযোগ করলেন ইন্দিরা জয় সিং এর সঙ্গে। মনে আছে ইন্দিরা জয় সিং অভয়া মামলাতে অভয়ার বাবা মায়ের হয়ে মামলা লড়তে এসেছিলেন, তারপরে অতিরিক্ত নাক গলানো হচ্ছে এই বিরক্তি নিয়ে মামলা ছেড়ে দেন। তো সেই ইন্দিরা জয় সিং 7 সেপ্টেম্বর ফাঁসি রদ করার জরুরি পিটিশন দাখিল করলেন। 7 সেপ্টেম্বর, 8 তারিখে ফাঁসি। এই মামলা জাস্টিস এইচ.এল. ডাট্টুর কাছে জাস্টিস এইচ.এল. ডাট্টুর কাছে পাঠানো হয়েছে। জানতে পেরে তিনি ওনার বাড়িতেই চলে গেলেন। ঘটনার গুরুত্ব বুঝে জাস্টিস ডাট্টু জাস্টিস অনিল আর ডাভেকে ডেকে পাঠালেন। 2 জনের বেঞ্চ তৈরি হলো 7 তারিখ। ওদিকে ডিজি প্রিজন আদেশ দিয়ে গেছে, তার আদেশ এসে গেছে, ভোর 5টা থেকে 5টা 30-এর মধ্যে ফাঁসি দেওয়া হবে। মানে সন্ধ্যেবেলায় যেরকমভাবে খাওয়ানো টাওয়ানো হয়, যেগুলো রিচুয়ালস আছে সব হয়ে গেছে। রাত 1টার সময় কোর্ট বসলো, 2 জনের বেঞ্চ, 2 জন জাস্টিসের বেঞ্চ বসলো। পয়েন্ট একটাই, সুপ্রিম কোর্টে ফাঁসির আসামির রিভিউ পিটিশন 3 জন বিচারপতির বেঞ্চেই করতে হবে। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি, অতএব বাতিল করা হোক, রদ করা হোক এখন ফাঁসি। 2টোর মধ্যে ফাঁসি স্থগিত রাখার রায় এসে গেল। 4 ঘন্টা আগে ফাঁসি আটকে দেওয়া হলো। জল্লাদ ফিরে গেল। কোলিকে জানানো হলো ইন্টারিম অর্ডারের ব্যাপারে। হ্যাঁ, এরপরেও দীর্ঘ লড়াই, সমস্ত প্রমাণ আর তথ্যকে সামনে রেখে দেখানো হলো কিভাবে আদালত মিডিয়া ট্রায়ালে সায় দিয়ে বিচার সেরেছেন, কিভাবে পুলিশ মিডিয়ার ছড়ানো খবরকে সামনে রেখে মামলা সাজিয়েছে। এমন কোনো প্রমাণ নেই যা সুরিন্দর কোলিকে হত্যাকারী হিসেবে দায়ী করতে পারে। ক্যানিবালিজম তো বাদই দিলাম, কিন্তু এটা তো ছিল ওই একটা মামলা, পড়েছিল আরো 12টা মামলা। সেগুলো সুপ্রিম কোর্টে আসতে একের পর এক সেগুলোও খারিজ হতে থাকলো। 19টা বছর জেলে কাটানোর পরে সকালে ফাঁসি হবে এই খবর জানার পরে অবর্ণনীয় মানসিক অত্যাচার সহ্য করে সুরিন্দর কোলি কিভাবে জেল থেকে বের হলেন? কেবল একটাই কারণে। কি করে জেল থেকে বের হলেন? কেবল একটাই কারণে, ওই যুগ চৌধুরী ফাঁসির বিরুদ্ধে। তিনি ফাঁসির আদেশ দেওয়া হয়েছে জেনেই তার সমস্ত মেধার সামর্থ্যকে কাজে লাগিয়েছিলেন। সময় মতো ইন্দিরা জয় সিং এর মতো একজনকে সঙ্গে পেয়েছেন। হ্যাঁ, ইন্দিরা জয় সিংও ফাঁসির বিরুদ্ধে, ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে। হ্যাঁ,
নভেম্বর 11 তারিখে সর্বোচ্চ আদালত সমস্ত অভিযোগকে মিথ্যে বলার পরে তিনি 13 তারিখে জেল থেকে বের হলেন। তার সংসার ভেসে গেছে, তার মা মারা গেছেন, তার বউ অন্য কোথাও বিয়ে করেছে, তার ছেলে মেয়েদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার ভাইয়েদের চাকরি গেছে, কারণ একজন ক্যানিবালের ভাইয়েরকে কেউ তো চাকরি নেবে না। তিনি জানেন না জেল থেকে বের হওয়ার পরে তিনি কি করবেন। 35 বছরের এক যুবক, যাকে তখন জেলে পোড়া হয়েছিল, কেবল মিডিয়া ট্রায়ালে বিপর্যস্ত 20টা বছর জেল খেটে 55 বছরে পা দিয়ে বের হলেন জেল থেকে। আজ যে সাংবাদিক কেবল সিবিআই সূত্রের খবরটা ছেপে দেন, বাস্তারের ডিজির সমস্ত মিডিয়াতে পাঠানো খবর ছেপে মাওবাদীদের মৃত্যুতে উল্লাস করেন, যারা রাষ্ট্রের এজেন্সির অভিযোগ শুনে ওমর খালিদ বা সার্জিল ইমামকে টুকরে টুকরে গ্যাং বলেন, যারা অনুরাধা ভাসিনকে দেশদ্রোহী বলেন, তারা আর যাই হোক সাংবাদিক নয়। হ্যাঁ, মালিকের পে প্যাকেট নেওয়া দালালের বেশি কিচ্ছু নয়। এই সুরেন্দার কোলির ঘটনা সেটা প্রমাণ করে। এবার আসুন আর এক তথ্যে। 11 নভেম্বর 2025 সুপ্রিম কোর্ট সুরেন্দার কোলিকে বেকসুর খালাসের আদেশ দিচ্ছে। 12 তারিখে সেই পত্রিকা যা না পড়লে পিছিয়ে পড়তে হয়, খুঁজে দেখুন, পেয়েছেন কোথাও সেই খবর? 13 নভেম্বর 2025 সুরেন্দার কোহলি জেল থেকে বেরিয়ে এলেন। 14 তারিখে সেই মাই বাপ কাগজে পেলেন কিছু? পেয়েছেন? কিন্তু এরাই সেদিন প্রথম পাতায় এই সুরেন্দার কোহলি যে ক্যানিবল, যে মানুষ খেকো, তা বোঝাতে হাজার হাজার শব্দ ব্যবহার করেছেন, হাজার জনের ইন্টারভিউ নিয়েছেন, নানান বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন, চোখ দেখে বলে দেওয়া যাচ্ছে হ্যাঁ ওই ক্যানিবল। সেদিনের মিডিয়াম সাইজের পোশাক পরা অ্যাঙ্কার নিরাজ ডাবল এক্সেল সাইজের পোশাক পরে ঘুরছেন। তাদের কাউকে দেখেছেন এই নিয়ে কিছু বলতে? না, তারা ব্যস্ত উমর খালিদকে টুকরে টুকরে গ্যাং, মাডবি হিডমাকে এক নররাক্ষস আর অনুরাধা ভাসিনকে এক দেশদ্রোহী বানাতে। মিডিয়া কাকে কি বানায় ভাবুন, ভাবতে থাকুন। মধ্যে দিয়ে সুরেন্দার কোহলির 19টা বছর ভেসে গেছে, চলে গেছে অন্য কোথাও। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।